পিপলের অংশগ্রহণটা দরকার। জনগণই ক্ষমতার কেন্দ্র। মাহফুজ কিংবা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া তারা ঠিক এনসিপি না। ফলে বিএনপি তো ওয়ান অফ দি বড় দল হিসেবে এই কাঠামোর অংশীদার। এটা এতদিন আওয়ামী লীগ করেছে, কাঠামোটা তো একই রকমই আছে না। আওয়ামী লীগের যখন পেট্রন সরে গেছেন, নতুন পেট্রন আসছে। আপনি যখন সীমাটা ছাড়াবেন, অর্থাৎ গণতান্ত্রিক চর্চার চৌহদ্দি বেরিয়ে যেয়ে আপনি কর্তৃত্ব করতে চাইবেন, জবরদস্তি করতে চাইবেন, তখন তো আপনাকে আমরা গণতান্ত্রিক শক্তি হিসেবে নেব না। এটা ঐকমত্য কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত তারা তো প্রতিদিনই বলছেন যেটা আমাদের করতে হবে। আমরাও গতদিনেও এটা আলোচনা হয়েছে যে আমাদের হাতে এখন যা সময় আছে এবং জুলাই মাসে মানে যেভাবে জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী কে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের যে কর্মসূচিগুলো আছে, তাতে এই কাজটা আমাদের জন্য খুব টাইট হয়ে যাচ্ছে এখন, কিন্তু এটা আমাদের করতেই হবে। যার ফলে প্রত্যেকেই কিভাবে সময়কে সর্বোচ্চ ব্যবহার করে হোমওয়ার্ক করে কতটা সময়টা কাজে লাগানো যায় সেটার চেষ্টা করতে হবে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সব বিষয়ে যে ঐকমত্য হবে তা কিন্তু না। এইটা আমাদের মানতে হবে যে সব বিষয়ে আমাদের ঐকমত্য হবে না। পার্থক্য আছে বলেই তো ঐক্যের প্রশ্নটা আছে। ফলে কনসেনসাস একটা যতটুকুতে হবে হবে। তারপরও আমি যদি মনে করি, আমরা যদি যে দল মনে করবে, আমরা যদি মনে করি যে এই বিষয়টা গণতান্ত্রিক ভারসাম্যের জন্য অপরিহার্য, আমরা তো সেই বিষয় নিয়ে জনগণের কাছে যাব এবং জনগণের কাছেই বলবো যে গণতন্ত্র যদি আমরা চেয়েছি, গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এইটার পক্ষে যারা আছে তাদের ভোট দেন। যে দল কিংবা যে গোষ্ঠী বিজয়ী হবে, যারা দায়িত্ব পাবে, তারাই তো তখন ওইটাও বাস্তবায়ন করতে পারবে, কনসেনসাসও বাস্তবায়ন করবে। আবার তারা নিজেরা যে দাবি নিয়ে জনগণের কাছে যাচ্ছে সেটা যদি বিজয়ী হয়, তাহলে সেটাও বাস্তবায়ন করতে পারবে। পিপলের অংশগ্রহণটা দরকার। জনগণই ক্ষমতার কেন্দ্র। রিপাবলিক মানেই হচ্ছে যেখানে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত আছে। সেটা সত্যিকার জায়গাটা হচ্ছে জনগণকে অংশগ্রহণ করতে দিতে হবে। আমরা সব আগে ঠিক করে ফেলবো কিংবা আমাদের সব বিষয়ে ঐকমত্য হতেই হবে, সেটা আবার এক ধরনের অগণতান্ত্রিক চিন্তাই। কারণ ডেমোক্রেসি এই বৈচিত্র্য এবং পার্থক্যকে অনুমোদন করে। আপনারা যখন ঐকমত্য কমিশনের মিটিং করছেন, ঠিক তখন দেখছে যে এনসিপি যারা নতুন রাজনৈতিক দল হলো তারা মাঠ চষে বেড়াচ্ছে। এনসিপি আসলে কারা? এনসিপি কি সরকারের দল নাকি সরকার এনসিপির দল? এনসিপির মানে যারা এনসিপির সাথে চিন্তা, মানে প্রথমত ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে প্রথমে 2 জন, পরে 3 জন সরকারের উপদেষ্টা হয়েছেন। সেই দিক থেকে একদিক থেকে বলা চলে যে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম এটা ছিল একটা, ধরুন, সকলের সমর্থন পুষ্ট একটা প্ল্যাটফর্ম। তারা যখন সরকারে গেল তখনও ওইভাবেই গ্রহণ করা হয়েছিল যে তারা আসলে ঠিক কোনো রাজনৈতিক পক্ষ নয়। কিন্তু যখন ওখান থেকে একটা রাজনৈতিক দল গঠিত হলো, তখন তারা একটা রাজনৈতিক পক্ষ হয়ে উঠেছিল। সে কারণে প্রশ্নটা উঠেছিল যে তাহলে আর আপনারা সরকারে থেকেন না। এখন যদি কেউ বলে যে মাহফুজ কিংবা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া তারা ঠিক এনসিপি না, এটা আসলে আপনি বলার জন্য বলতে পারেন, হয়তো একটা টেকনিক্যাল প্রমাণ দিতে পারেন যে কই তারা তো এনসিপির মেম্বারশিপ নেয়নি। কিন্তু এটা তো খুবই মানে সহজে বোধগম্য ব্যাপার যে তারা একটা কাঠামোর মধ্যে ছিলেন এবং তারা একই চিন্তা করেন, এবং তারা যদি ওই মন্ত্রিসভা থেকে আসেন হয়তো সম্ভবত এনসিপিতেই তারা যাবেন। তো এই জায়গাটা একটা নতুন বাস্তবতা তৈরি করেছে যে সরকার আসলে মানে এনসিপি এবং সরকারের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু এখন একটা বাস্তব ব্যাপার। এখন এই জায়গা কিন্তু এনসিপির জন্য খুব ভালো জায়গা না। এটা আমরা শুরু থেকে, আমরা যখন এনসিপি গঠিত হচ্ছে, তো আমাদের পক্ষ থেকে আমরা এটা বলেছি যে আপনারা সরকার থেকে পদত্যাগ করে এসে রাজনৈতিক দল গঠন করেন, সেটা বরং জনগণের কাছে অনেক গ্রহণযোগ্য হবে। না হলে নানা ধরনের সমালোচনার মুখে আপনাদের পড়তে হবে। জুলাই আন্দোলনের পর বিএনপিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? বিএনপির নামে বিভিন্ন জায়গায় কমিটি নিয়ে মানে সংঘর্ষের বিষয় আছে, চাঁদাবাজির বিষয় আছে, সংস্কার নিয়ে পক্ষে বিপক্ষে মতামত আছে। বিএনপি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? দেখুন, বিএনপি তো দল হিসেবে তার যে কাঠামো এবং অতীত অভিজ্ঞতা চর্চা, সেখানে তো অনেক ধরনের ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণের প্রক্রিয়া যেটা বাংলাদেশে তৈরি হয়েছে, এবং আপনি যদি তলা পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত কাঠামো দেখেন, একটা পেট্রন ক্লায়েন্ট
সম্পর্ক আছে। হ্যাঁ, নানান বিরাট অংশ মানুষ কিন্তু এক ধরনের ইনফর্মাল প্রাইভেট ম্যানেজমেন্টে চলে। সেটা হচ্ছে সরকারি দল আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে তারা এই ম্যানেজমেন্টটা করে, ওখান থেকে রেন্ট সিক করে, মানে বখরা নেয়। এইটা কিন্তু একটা বিরাট অর্থনৈতিক সামাজিক কাঠামো। এর উপরেই কিন্তু বাংলাদেশের বড় দলগুলো দাঁড়িয়েছিল এবং তাদের দলটা একটা অঙ্গাঙ্গিভাবে এটার সাথে যুক্ত। ফলে বিএনপি তো ওয়ান অফ দি বড় দল হিসেবে এই কাঠামোর অংশীদার। এটা এতদিন আওয়ামী লীগ করেছে, কাঠামোটা তো একই রকমই আছে না। তো আওয়ামী লীগের যখন পেট্রন সরে গেছে, নতুন পেট্রন আসছে, সেই জায়গা থেকে তো এই যেভাবে বিএনপি এটাতে ঢুকেছে, তাতে মানুষ কিন্তু তার প্রত্যাশা ভঙ্গ হয়েছে। মানুষের চোখের সামনে দেখছে আচ্ছা ও একদল দখলদার ছিল, এখন আবার এরা আসছে। এবং এই ক্ষেত্রে বিএনপির পার্টির যে কন্ট্রোল রাখা দরকার ছিল, বিএনপি নেতারা অফিসিয়ালি যে সমস্ত বক্তব্য দিয়েছেন, তাদের অ্যাক্টিং চেয়ারপারসন বারবার বলেছেন, তাদের নেতারাও বলেছেন, বহিষ্কার করেছেন, কিন্তু এটা যে এফেক্টিভ হওয়ার কথা সেই লেভেলে এফেক্টিভ হয়নি। সেই জবাবদিহি কিন্তু বিএনপি নেতৃত্বের কাছে জনগণ চাইবে। বিএনপিকে আসলে কে নিয়ন্ত্রণ করে? বিএনপির কি কোনো নেতার মানে কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারে? না, নিয়ন্ত্রণ তো করতে পারার কথা। মানে এটা তো ধরুন নিয়ন্ত্রণ যে একেবারে করতে পারে না তা না, কারণ তাদের একটা ডিসিপ্লিন আছে, তারা চাইলে তাদের বহিষ্কার করতে পারে, বাদ দিতে পারে। তার মানে নেতৃত্বের কোনো না কোনো কাঠামোতে তো আসলে মানে এইগুলোর যে পুরোটা সম্পর্কে জিরো টলারেন্স আছে এটা আমরা বলতে পারবো না, কারণ মানে সেখানে তাহলে তো অনেক কিছু বন্ধ হওয়ার কথা। এখন বিএনপির মতো একটা বড় পার্টি যেভাবে এবং কাঠামোগতভাবে তার যে দাঁড়িয়ে থাকা, সেইটা মানে বারবার সমালোচনা সত্ত্বেও কিন্তু তারা তাদের দিক থেকে অনেক ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ করতে তাদের ব্যর্থতা, সেইটা বিএনপিকে কিন্তু তার জনগণের কাছে তার আস্থার জায়গা থেকে ক্ষতিগ্রস্ত করছে। সেটা বিএনপি নেতৃত্বকে বিবেচনা করতে হবে। ফলে আগামী দিনে বিএনপি কিভাবে মানুষের কাছে যাবে, এবং ইতিমধ্যেই ক্ষমতায় যাওয়ার আগেই তারা যেভাবে মানে সমালোচনার মুখে পড়েছে, সেইটা তাদেরকে অবশ্যই বিবেচনার মধ্যে নিতে হবে। সেটা না নিলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু মানে ডেফিনেটলি এটার দ্বারা প্রভাবিত হবে। হয়তো তারেক রহমান দেশে ফিরলে সেই জায়গায় হয়তো নেতৃত্ব শূন্যতার জায়গা হয়তো পূরণ হতে পারে, একটা ইয়ে হতে পারে। আরেকটা হচ্ছে বাংলাদেশে যারা বামপন্থী রাজনীতি করে বা বামপন্থী যে দলগুলো আছে, এই দলগুলোর সাথে আমরা সবসময় দেখি যে ডানপন্থী বা ইসলামপন্থী দলগুলোর একটা বড় দূরত্ব রয়েছে। এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ধরেন ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, প্রত্যেকের সাথে প্রত্যেকের দূরত্ব রয়েছে। এই দূরত্বগুলো কি কমিয়ে আনা সম্ভব বলে মনে হয় আপনার? দূরত্ব কমে কখন? যখন একটা অভিন্ন লক্ষ্য তৈরি হয়। আবার দূরত্ব বেড়ে যায় যখন আপনি একে অপরের বিরুদ্ধে লড়তে হয় কিংবা আপনার পক্ষ আপনি বদল ঘটে। এইটা কিন্তু স্বাভাবিক ব্যাপার গণতান্ত্রিক রাজনীতিতে। সবাই সবসময় খালি ঐক্য করতে থাকবে তা তো না। ডেমোক্রেটিক পলিটিক্সে অবস্থানের বদল ঘটবে, সেই অনুযায়ী কিছুটা প্রতিপক্ষতা তৈরি হতে হবে। কিন্তু সীমারেখাটা কি? আপনি যখন সীমাটা ছাড়াবেন, অর্থাৎ গণতান্ত্রিক চর্চার চৌহদ্দি বেরিয়ে যেয়ে আপনি কর্তৃত্ব করতে চাইবেন, জবরদস্তি করতে চাইবেন, তখন তো আপনাকে আমরা গণতান্ত্রিক শক্তি হিসেবে নেব না। এখন বিএনপি যেমন ধরুন আমরা যেটা জবাবদিহি চাইছি, যে ক্ষমতার ভারসাম্য হলে জবাবদিহিটা হয়, সেই ক্ষমতার ভারসাম্য আমরা যে জায়গায় চাইছি, বিএনপির সাথে অনেক বিষয়ে ঐকমত্য হচ্ছে না, আবার অন্যান্য দলের সাথেও হচ্ছে না। জামাত ইসলামী কিংবা অন্যান্য দলের বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম অবস্থান আছে। এখন এই পার্থক্যগুলোর মধ্যে ঐক্যবদ্ধ জায়গাটা তো তৈরি করতে হবে, সেটা আমরা চেষ্টা করছি। আর এই পার্থক্যগুলোর বিচার কিন্তু শেষ পর্যন্ত জনগণ করবেন, কারণ মানে কোন দল তার বেশি স্বার্থ রক্ষা করছে। এইটা তো তাও রুলস অফ দি গেম নিয়ে, মানে আমরা যে বিষয় নিয়ে এখন আলোচনা করছি, রাজনৈতিক দলগুলো কিংবা দেশের অন্যান্য সমাজেরও মতামত নেওয়া হচ্ছে, সেই মতামতগুলো যা আসছে সব কিন্তু হচ্ছে মূলত শাসন ব্যবস্থা কিংবা ক্ষমতা ব্যবস্থাটা, রাষ্ট্র ব্যবস্থাটা কীভাবে পরিচালিত হবে, তার আইন কানুন, তার কাঠামো, ক্ষমতার যে ভারসাম্য, অথবা কার কাছে কতটুকু ক্ষমতা থাকবে ইত্যাদি। সেই জায়গাটা একটা, এটাকে বলতে পারেন রুলস অফ দি গেম, মানে রাজনীতির নিয়মটা আমরা ঠিক করা হচ্ছে। কিন্তু ধরুন দেশের অর্থনীতি কীভাবে চলবে, মানুষের সম্পর্ক কিভাবে হবে, সামাজিক ব্যবস্থা কিভাবে চলবে, সেই জায়গাতে এবং অনেকগুলো গুরুতর রাজনৈতিক প্রশ্নেও পার্থক্য কিন্তু থাকবে, কারণ সেটাই আদর্শিক পার্থক্য।